Hi students, I welcome to all of you to this session of polity. Dear students, আমরা আজ চ্যাপ্টার 27 অ্যাকর্ডিং টু দ্য লক্ষ্মীকান্ত চিফ মিনিস্টার সম্বন্ধে পড়ব। অল অ্যাবাউট চিফ মিনিস্টার। তো আরও একবার আমি রিপিট করি দিয়ে আমরা কিন্তু কী প্যাটার্নে চলছি, সেন্টার আর স্টেট প্যারালালি কিন্তু চলছে আমাদের, ঠিক আছে। সেন্টারে আমরা প্রেসিডেন্ট পড়েছিলাম, ভাইস প্রেসিডেন্ট পড়েছিলাম, এখানে গভর্নর পড়েছি স্টেটে। সেন্টারে আমরা কি পড়েছি, প্রাইম মিনিস্টার, এখানে বলছি চিফ মিনিস্টার, ঠিক আছে। তো এই প্যাটার্নে চললে একটু সুবিধা হবে, কারণ কি দেয়ার আর সো মেনি সিমিলারিটিস বিটুইন চিফ মিনিস্টার অ্যান্ড প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল দেখো, এই পয়েন্টগুলো সবই তোমাদেরকে তোমরাই জানো। এই পয়েন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি চিফ মিনিস্টার মানে কি, মানে ওই সেই একই ঘটনা, এটা টোটাল ইন্ডিয়া লার্জ স্কেলে। যেমন প্রাইম মিনিস্টার এটাকে এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট, মানে অফ দ্য গভর্নর, যেমন হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার, এবং হেড অফ দ্য স্টেট হচ্ছে তোমার তোমার কী বলে প্রেসিডেন্ট। সেরকম কোনো একটা রাজ্যের ক্ষেত্রে হেড অফ দ্য স্টেট হচ্ছে গভর্নর, আর হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে চিফ মিনিস্টার, যার হাতে রিয়েল এক্সিকিউটিভ পাওয়ারটা আছে, ঠিক আছে। তো সেই একই প্যাটার্নে আমরা চলছি, এবং আমাদের এটা বুঝতে সুবিধা হবে, কারণ দেয়ার আর সো মেনি সিমিলারিটিস, ঠিক আছে। সিমিলারিটিস আছে বলেই কিন্তু আমি এইভাবে এই প্যাটার্নে চলছি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল গভর্নর কী হচ্ছে, নমিনাল এক্সিকিউটিভ, যেমন প্রেসিডেন্ট ছিল, এবং ডিজিওর এক্সিকিউটিভ বলা হয় একে, ডিজিওর, ঠিক আছে। আর গভর্নরকে বলা হয় হেড অফ দ্য স্টেট, মানে ওই পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গল হোক আর বিহার হোক ঝাড়খণ্ড হোক, ওই পার্টিকুলার রাজ্যের হেড হচ্ছে, নমিনাল হেড হচ্ছে গভর্নর অফ দ্যাট পার্টিকুলার স্টেট, হ্যাঁ, মানে তোমার রাজ্যপাল। আচ্ছা, চিফ মিনিস্টারকে বলা হয় রিয়াল এক্সিকিউটিভ, মানে ডি ফ্যাক্টো বলা হয়, ল্যাটিন ওয়ার্ড, তোমরা এটা জানো। সেম যেমন প্রাইম মিনিস্টারকে বলা হতো, মানে ডি ফ্যাক্টো, মানে আসল, মানে ফ্যাক্ট বা মানে মেন ফ্যাক্ট এর হাতেই থাকে, মানে মেন অপশান, মেন কাজ, সমস্ত রিয়েল, মানে একদম বাস্তব যে কাজগুলো হয় সেগুলো সব চিফ মিনিস্টারের দ্বারা হয়। গভর্নর কী আছে, যে উপর থেকে বসে অবজার্ভ করছে এটা, এবং অ্যাজ এ হোলসোল অথরিটি হচ্ছে মানে সমস্তটাই চিফ মিনিস্টারের হাতে আছে। এবং মেন ফাংশান তোমরা দেখতে পাবে, মানে যদি একটু অবজার্ভ করো দেখতে পাবে যে ম্যাক্সিমাম টাইমে মমতা ব্যানার্জি বা পার্টিকুলার কোনো একটা স্টেটের, মানে আমি যদি দিল্লি বলি কেজরিওয়াল, ঠিক আছে, বা কেরালা বলি পিনারাই বিজয়ন, ঠিক আছে, এরাই কিন্তু ঘোরাফেরা করে, এরাই কিন্তু পিকচারে আসে, সমস্ত কভারেজ এদেরই দেখা যায়। তো যেখানে গভর্নর একটা মানে জাস্ট তার অফিসে জাস্ট বেশি টাইম স্পেন্ড করার চেষ্টা করে, এবং যখন কোনো লয়ের মানে কোনো ল বা কিছু যদি যেটা পাস করানোর দরকার হয়, তখন গভর্নরের রোল আছে এখানে, ঠিক আছে। তো এখানে ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ বলা হয়, এবং এটা হেড অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। এখানে এক্সট্রা করে আর কিছু বলার নেই, সেম অ্যাজ প্রাইম মিনিস্টার, ঠিক আছে। চলো, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ মিনিস্টার কীভাবে অ্যাপয়েন্ট করা হয়। তো আমরা প্রাইম মিনিস্টারে কীরকম পড়েছিলাম, আর্টিকেল 14 হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার সম্বন্ধে বলা আছে, এই 74, আর 75 হচ্ছে কি প্রাইম মিনিস্টার শুড বি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, ঠিক আছে। তো তোমরা লাস্ট ক্লাস পড়েছিলে এটা, ঠিক আছে। তো এইখানে একই সেম প্যাটার্নে এটাও চলছে। এখানে কি হচ্ছে তোমার 164 নম্বর আর্টিকেল 164 কি বলছে, চিফ মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই গভর্নর। তাহলে আমি আবার বলছি, 74 কাউন্সিল অফ মিনিস্টার সম্বন্ধে বলা আছে, 74 আর 75-এর মধ্যে। কাউন্সিল অফ মিনিস্টার 74 কি বলছে, কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট, আর 75 বলছে আদার প্রভিশন অফ দ্য অ্যাজ টু মিনিস্টার্স। এইখানেই কিন্তু এই আদার প্রভিশনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে চিফ মিনিস্টারের, এই প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্ট কে করবে, প্রেসিডেন্ট করবে, ঠিক আছে। আমরা এর তাছাড়াও পড়েছিলাম 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্বন্ধে পড়েছিলাম আমরা, ঠিক আছে। এই একই প্যাটার্নে আমরা যদি স্টেটের ক্ষেত্রে চলে আসি, তাহলে স্টেট তোমরা জানো পার্ট 6-এর মধ্যে চলে আসে, ওটা পার্ট 5-এ ছিল। তো পার্ট 6-এর মধ্যে কাউন্সিল অফ মিনিস্টার সম্বন্ধে একইভাবে বলা আছে, কাউন্সিল অফ মিনিস্টার একই মানে বলা আছে 163 আর 164, ওখানে ছিল 74 আর 75 পার্ট 5-এর মধ্যে, ঠিক আছে।
হ্যাঁ, আর এখানে 163 নম্বর আর্টিকেল কি বলছে, কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস গভর্নর, একদম সেম প্যাটার্নে, মানে 74 আর 63 সিমিলার ইন নেচার, ঠিক আছে। 74 আর 63 সেন্টারের ক্ষেত্রে 74, 163 হচ্ছে স্টেটের ক্ষেত্রে। সিমিলারলি 75 আর 64 বলছে প্রাইম মিনিস্টার শুড বি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর 64 কি বলছে, আদার প্রভিশন টু দ্য মিনিস্টার মধ্যেই এই বলা হচ্ছে চিফ মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই গভর্নর। বোঝা গেল, এই আদারের মধ্যেই কিন্তু চিফ মিনিস্টারটা লুকিয়ে আছে, ঠিক আছে। এটা কিন্তু ডিরেক্ট লেখা নেই চিফ মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড, এখানে লেখা আছে আদার প্রভিশন অ্যাজ টু স্টেট, মানে আদার প্রভিশন অ্যাজ টু মিনিস্টার, ঠিক আছে। তাহলে আশা করি এবার আমি এই জাস্ট যেহেতু এই ডিসকাশনটা হচ্ছে তার জন্য আরও একটু ডিসকাশন করে যাই। 76 কী ছিল, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে সেম প্যাটার্নে 165 হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। বোঝা গেল, তাহলে 76 অ্যান্ড 165 হ্যাঁ সিমিলার টু ইচ আদার, ঠিক আছে। বোঝা গেল, অ্যাডভোকেট জেনারেল হচ্ছে স্টেটের হায়েস্ট ল অফিসার, ঠিক আছে। তাহলে আশা করি এটা পয়েন্টটা ক্লিয়ার হলো, মানে জাস্ট প্যাটার্নটা সেম, নাম্বারটা আলাদা, আর কিচ্ছু না, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলছে, 164 নম্বর আর্টিকেল তো এটা বলাই আছে, তাহলে করতে হবে। ডাজ নট ইমপ্লাই, দেখো গভর্নর ফ্রিলি করতে পারবে না, অ্যাপয়েন্ট যে যেমন প্রেসিডেন্ট করতে পারছিল না সেরকম গভর্নরও করতে পারবে না, ঠিক আছে। কি করতে হবে, এমএলএ যে বিধানসভার সিট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে সিট হলো, মানে বিধানসভা ভোটটা হওয়ার পরে সিঙ্গেল লার্জেস্ট পার্টি যে আছে তাকে প্রথমে ডাকা হবে। মনে করো ওয়েস্ট বেঙ্গলের যদি এখন আপাতত সিনারিও বলি, তাহলে টিএমসি, সিপিআইএম আর কংগ্রেস, তাহলে এই তো তিনটে পার্টি। এবার মনে করো ওয়েস্ট বেঙ্গলে টোটাল 100 সিট আছে, 100 সিটের মধ্যে টিএমসি পেয়ে গেল 52, তাহলে আর তো কোনো কথাই নেই যে মেজরিটি পেয়ে গেছো। কিন্তু যদি টিএমসি মনে করো 34 আর বাকিরা 33 আর 33 পেলো, তাহলে দেখো এখানে কিন্তু মেজরিটি পাওয়া যাচ্ছে না। ওই জন্য এখানে জোট বন্ধন করতে হবে, মানে সেই গঠবন্ধন সরকার বলে যেটা, ঠিক আছে। তাহলে জোট করতে হবে, এখানে শরিক দল হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, গভর্নর কি করবে, এই মানে বলা হবে প্রত্যেকটা পার্টিকে যে অ্যাকচুয়ালি মেজরিটি দেখাও, ঠিক আছে। এবার যে মেজরিটিতে দেখাতে পারবে তাকেই, এবং তাদের মধ্যে যে লিডার হিসাবে বেরিয়ে আসবে সেই হচ্ছে চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া, এবং তাকে মানে অ্যাপয়েন্ট করা হবে গভর্নর দ্বারা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ফ্রিলি অ্যাপয়েন্ট করতে পারছে না, যেমন প্রেসিডেন্ট করতে পারছিল না। আর এখানে এক্সট্রা করে কিছু বলার নেই, অ্যাপয়েন্ট দ্য লিডার অফ মেজরিটি পার্টি, তাই তো বললাম নো পার্টি ক্লিয়ার মেজরিটি যদি না হয় তাহলে গভর্নর মে এক্সারসাইজ ইজ পার্সোনাল ডিসক্রিপশন। যদি কোনো পার্টি কোনো মেজরিটিতে না আসে তখন কিন্তু গভর্নর একটা নিজস্ব পার্সোনালি একটা ডিসিশন মেকিং একটা পাওয়ার আছে। লার্জেস্ট পার্টি অর কোয়ালিশন ইন দ্য অ্যাসেম্বলি ভোট অফ কনফিডেন্স হাউস উইদিন দ্য 1 মান্থ, 1 মাসের মধ্যে কিন্তু এই তোমার মেজরিটিটা দেখাতে হবে, তারপরে মানে এই যে মেজরিটি দেখিয়ে কিন্তু সরকার গঠন করতে পারবে, ঠিক আছে। যে দলই মেজরিটি দেখাতে পারবে সে সরকার গঠন করবে। এইবার এখানে একটু বলে রাখি, যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে কী ছিল, স্পেশাল পাওয়ার ছিল। যদি হঠাৎ করে চিফ মিনিস্টারের ডেথ হয়ে যায় তাহলে কি করতে পারে, গভর্নর কি করতে পারে, যে জাস্ট ল অ্যান্ড অর্ডারটা মেনটেন রাখার জন্য, সিচুয়েশান কন্ট্রোলে রাখার জন্য কিন্তু কাউকে একটা ওই মেজরিটি পার্টির যে আছে লিডার, মানে বাকি লিডার মানে বাকি যারা এমএলএ আছে তাদের মধ্যে একজনকে চিফ মিনিস্টার হিসাবে বেছে নিতে পারে, ঠিক আছে। যেমন প্রেসিডেন্ট মানে যেমন কাউন্সিল অফ মিনিস্টার ডিজলভ হয়ে যাচ্ছিলো, যদি প্রাইম মিনিস্টার মারা যান বা মানে মানে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন, বা মানে এই ডিজলভ হওয়ার পরে কিন্তু প্রেসিডেন্টের হাতে একটা এক্সট্রা ডিসক্রিশনারি পাওয়ার থাকে, সেই পাওয়ারের এগেনস্টে কিন্তু সে যাকে চাইবে সে তাকে প্রাইম মিনিস্টার করতে পারবে। এবং এখানে চিফ মিনিস্টারের ক্ষেত্রেও একই প্রসেস, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেল। ওথটাও ঠিক সেম প্রসেস, এখানে এক্সট্রা করে কিছু বলার নেই। যেমন প্রাইম মিনিস্টারের ওথ নিচ্ছিল গভর্নর, ওখানে প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে প্রেসিডেন্ট ছিল, এখানে গভর্নর অ্যাডমিনিস্টার হিম দ্য ওথের ক্ষেত্রে আমরা বলেছিলাম মনে আছে যে PPD, প্রিজার্ভ, প্রোটেকশন অ্যান্ড কি বললাম,
এক মিনিট, প্রিজার্ভ প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড, ঠিক আছে, এটা ডিফেন্ড, এইগুলো কে করবে? এগুলো হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া, ঠিক আছে। প্রেসিডেন্টের ক্ষেত্রে বলেছিলাম প্রিজার্ভ প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড, ঠিক আছে। এইবার প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে বলেছিলাম ফেইথ অ্যালিজিয়েন্স অফ দ্য কনস্টিটিউশন, মানে ফেইথ মানে বিশ্বাস রাখতে হবে, অ্যালিজিয়েন্স মানে হচ্ছে তোমার ইয়ে করতে হবে, মানে যেরকম প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে নিষ্ঠা রাখতে হবে তোমার কনস্টিটিউশনের প্রতি, ঠিক আছে। তো নিষ্ঠা রাখতে হবে এবং ফেইথ থাকতে হবে কনস্টিটিউশনের প্রতি, নিষ্ঠার সঙ্গে তুমি কাজটা করবে, সেই একই পয়েন্ট যেমন প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে তেমন এখানে। আপহোল্ড দ্য সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, একদম সেম পয়েন্ট, কপি পেস্ট। ফেথফুল অ্যান্ড কনসাসলি মানে রেসপন্সিবল এবং বিশ্বাসযোগ্যভাবে ডিসচার্জ করতে হবে ডিউটিস অফ হিজ অফিস, যেমন প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে এই লাইনটাও আমরা দেখেছিলাম। টু ডু রাইট টু অল ম্যানার অফ পিপল ইন অ্যাকর্ডিংস উইথ দ্য কনস্টিটিউশন ল উইদাউট ফিয়ার ফেভার, ওই কোনো পার্টিকে কোনো ফেভার করলে হবে না, কোনো পার্টিকুলার ব্যক্তিকে ফেভার করলে হবে না, মানে কাউকে এক্সট্রা কোনো প্রিভিলেজ দিলে হবে না, সবার জন্য সমান রুল, সমানভাবে চলতে হবে। এমন নয় যে আমার মানে ভাইপো বলে আমি একে এক্সট্রা করে আলাদা করে আমি কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেবো, তাহলে সেটা কিন্তু তুমি চিফ মিনিস্টার হিসাবে কাজ করছো না, তুমি একটা ব্যক্তিগত মানে চেয়ারটাকে ব্যক্তিগত পারপাসে বা পার্সোনালি ইউজ করছো, ঠিক আছে, পার্সোনালি ইউজ করছো, তো সেটা কিন্তু সম্ভব না। আশা করি এটা ক্লিয়ার হলো। এবার আসি পাওয়ার ফাংশন অফ দ্য চিফ মিনিস্টার। পাওয়ার ফাংশন অফ দ্য চিফ মিনিস্টার আমরা প্রাইম মিনিস্টারে যেমন দেখেছিলাম, দেখো এখানে সেম পয়েন্ট এখানে কিন্তু অ্যারাইজ হচ্ছে, সেম টু সেম পয়েন্ট, ঠিক আছে। এখানে দেখো একটার পর একটা আমরা দেখব। এখানে পাওয়ারে ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছি রিলেশন টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার, হ্যাঁ, যেমন দেখেছিলাম আমরা প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে। তো এখানে সেম টু সেম, এখানে একটা কাউন্সিলর মিনিস্টার গঠিত হয়, হ্যাঁ, চিফ মিনিস্টার যখন অ্যাপয়েন্ট হলো গভর্নর দ্বারা, তারপরে কি হলো, গভর্নরের অ্যাডভাইস নিয়ে তারপরে কি হলো, এখানে কাউন্সিল অফ মিনিস্টার গঠন করা হলো, ঠিক আছে। এখানে কি হবে, ফাইন্যান্স মিনিস্টার হবে, ডিফেন্স মিনিস্টার হবে, খাদ্যমন্ত্রী যেটা বলছে, ঠিক আছে, ফুড মিনিস্টার, এই সমস্ত, এডুকেশন মিনিস্টার, এইভাবে সমস্ত ডিপার্টমেন্ট মানে মিনিস্ট্রিগুলো এক একটা ব্যক্তি পাবে, কোনো একটা এমএলএ পাবে, ঠিক আছে। এবার তারপরে যে কাউন্সিল অফ মিনিস্টারটা গঠন হলো, এর মাথাটা কি আছে, চিফ মিনিস্টার, মানে কোনো একটা মিটিং যদি হয় তাহলে হেড কে করবে, অ্যাকচুয়ালি চিফ মিনিস্টারই এর মাথাটা হয়, ঠিক আছে। এইবার যদি মনে করো কোনো একটা পার্টিকুলার ব্যক্তি, যে জ্যোতিপ্রিয় মল্লিককে পছন্দ হচ্ছে না মমতা ব্যানার্জি, ঠিক আছে, তখন কি করবে, মানে মমতা ব্যানার্জির কিন্তু ক্ষমতা আছে কি করতে পারে, যে তাকে সবার প্রথমে এটা বলতে পারে যে তুমি রিজাইন দিয়ে দাও তোমার পোস্ট থেকে, তোমার জায়গায় আমি অন্য কাউকে চাইছি, সেটা করতে পারে। তাহলে সে যদি নিজের মতো করে রিজাইন দিয়ে দেয় তাহলে ইনসাল্টটা কম হয়। এবার যদি মনে করো সে না ইচ্ছা করে, তখন কিন্তু কনস্টিটিউশন প্রভিশন নিয়ে, গভর্নরের সাহায্য নিয়ে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয় পোস্টটা থেকে। এইভাবে কিন্তু চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি রিসাফলিং করতে পারে নিজের মানে মিনিস্ট্রিটাকে, ঠিক আছে, কাউন্সিলর মিনিস্টারটাকে রিসাফলিং করার মতো ক্ষমতা তার আছে। সে তার ইচ্ছে মনের মতো মানুষটাকে ওখানে রাখবে, যে লোকটা ঠিকঠাক কাজ করছে, এরকম টাইপের মানুষকে রাখার চেষ্টা করা হয়। তাই হলো কোনো একটা ব্যক্তি সেই যে পোস্টে রাখা হয়েছে সেই পোস্টটার জন্য যোগ্য লোক নয়, হ্যাঁ, মনে হতে পারে যে এই মুহূর্তে মানে এখন এই লোক মানে যে লোকটা এখন বসে আছে সে এডুকেশনটা ঠিকঠাক সামলাতে পারছে না, সে এডুকেটেড মানে অ্যাকচুয়ালি এডুকেশনটার এটাই বোঝে না, তখন কি হবে, তখন কিন্তু এই ব্যক্তিকে সরানোর জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা চালানো হবে। এবং চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি মানে চিফ মিনিস্টার মানে যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে মমতা ব্যানার্জি যদি চায় যে এই ব্যক্তিকে সরাতে হবে, তাহলে কিন্তু তার নির্দেশে কিন্তু তাকে মানে সিটটা ছাড়তে হবে, আদারওয়াইজ কনস্টিটিউশনাল প্রভিশন আছে। এছাড়া যদি মনে করো কোনো রকমভাবে আমাদের চিফ মিনিস্টারের মৃত্যু হয়ে যায়, না করুক, যাই হোক, মৃত্যু হয়ে যায়, তাহলে চিফ মিনিস্টারের মৃত্যু হলেই সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাসেম্বলি এই সমস্ত ডিজলভ হয়ে যাবে, এটা কাউন্সিল অফ মিনিস্টার টোটালি ডিজলভ হয়ে যাবে, মানে ভেঙে যাবে। আবার নতুন করে কাউন্সিল অফ মিনিস্টার গঠন করতে হবে। গভর্নর প্রথমে একটা চিফ মিনিস্টার অ্যাপয়েন্ট করবেন, তারপরে তার মনের মতো করে আবার অ্যাপয়েন্টমেন্ট হবে
মানে কাউন্সিল অফ মিনিস্টার আবার গঠিত হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু কাজগুলো হয়, ঠিক আছে। যেমন সেন্টারে হচ্ছিল ঠিক সেরকম একই প্যাটার্নে স্টেটে এখানে হচ্ছে, ঠিক আছে। আশা করি পয়েন্টটা ক্লিয়ার হলো। নেক্সট পয়েন্টটা যদি আমরা ডিসকাস করি তাহলে এটা হচ্ছে আর্টিকেল 163। আর্টিকেল 163 আন্ডারে কী বলা হচ্ছে? আর্টিকেল 163 বলছে কাউন্সিল অফ মিনিস্টার সম্বন্ধে বলা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস গভর্নর, ঠিক আছে। এখানে কি হচ্ছে এখানে কাউন্সিল অফ মিনিস্টার আছে আর এখানে হচ্ছে গভর্নর আছে। এবার এই কাউন্সিল অফ মিনিস্টারের হেড কে আছে? চিফ মিনিস্টার। এই চিফ মিনিস্টার একটা ইন্টারমিডিয়েটারি কাজ করছে বিটুইন গভর্নর অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার, যেরকম প্রাইম মিনিস্টার কাজ করছিল। তাহলে চিফ মিনিস্টার কী করবে? মনে করো নতুন একটা বিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাস হচ্ছে, ঠিক আছে। তো পাস হচ্ছে বলতে বিলটা অ্যারাইজ হলো বিধানসভাতে। এবার বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এটা হলো। এবার এটা দেখা গেলো এটার জন্য যদি বিলটা কেমন হবে বা কী এই বিষয়ে আলোচনা যদি করতে হয় সেটা কিন্তু চিফ মিনিস্টার গভর্নরের সঙ্গে আলোচনা করে, একটা ভার্বালি আলোচনা হচ্ছে, ঠিক আছে। এবার যদি গভর্নর একটা অ্যাসেন্ট দেয়, মানে এখানে ভার্বালি যদি এটা অ্যাসেন্টটা পেয়ে যায়, তাহলে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কী করতে পারে? হ্যাঁ, এটা করা যেতে পারে, কারণ আমরা গভর্নরের সম্মতি পেয়েছি। কারণ কি আলটিমেটলি এটা এমএলএ বিধানসভা থেকে পাস হওয়ার পরে এটা বিধান পরিষদে যায়। হ্যাঁ, যদি বিধান পরিষদ থাকে, আমাদের এখানে বিধান পরিষদ নেই, এর জন্য যদি এটা উত্তরপ্রদেশ বলো তাহলে ওখানে বিধান পরিষদ আছে, তাহলে বিধান পরিষদে যাবে। বিধান পরিষদে যদি পাস হয়ে যায় তাহলে এটা গভর্নরের কাছে যাবে। গভর্নর অ্যাসেন্ট দিলে বিলটা কিন্তু পাস হয়ে যাবে এবং এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে গোটা দেশ, গোটা রাজ্যে, ঠিক আছে। তাহলে এই যে প্রভিশনটা, এটা অ্যাকচুয়ালি তাহলে আলটিমেটলি কার সাইন লাগবে? গভর্নরের সাইন লাগবে। তাহলে গভর্নরের সাইন লাগবে, তাহলে গভর্নরের কম বেশি একটা পারমিশন বা একটা ডিসকাশনের মধ্যে আসলে তাহলে বিলটা পাস করতে অনেক সুবিধা হবে। এই যে ব্যাপারটা, এই রিলেশান টু দ্য গভর্নর কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে এইটা কিন্তু এই রিলেশানটা কিন্তু মানে সবসময় একটা ঠিকঠাক জায়গায় থাকলেই রাজ্যের সঙ্গে মানে রাজ্যের সঙ্গে মানে চিফ মিনিস্টারের সঙ্গে গভর্নরের কনফ্লিকশনটা একটু কম থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের রাজ্যে দেখবে সবসময় ঝামেলা একটা লেগেই থাকে চিফ মিনিস্টারের সঙ্গে গভর্নরের, ঠিক আছে। যাই হোক, তো এই বিষয়টা কে করে? আর্টিকেল 163 আন্ডারে কিন্তু এইগুলো বলা আছে কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস গভর্নর, ঠিক আছে। এইরকমভাবে মানে এইভাবে একটা রিলেশান আছে গভর্নরের সঙ্গে, এবং গভর্নর সেটা মানে যদি ভালো রিলেশান থাকে তাহলে কোনো দেশের ডেভেলপমেন্টের কাজে লাগবে এবং মানে অ্যাকচুয়ালি কনফ্লিকশন কম থাকবে, কাজটা বেশি হবে, ঠিক আছে। এরকম ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিলেশান টু স্টেট লেজিসলেচার। লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে বিধানসভায় যদি মনে করো সামন করা, প্রয়োগ করা, ঠিক আছে, মানে স্থগিত করে রাখা অ্যাসেম্বলি, ঠিক আছে। তো এই সমস্ত কাজগুলো কিন্তু গভর্নর করে, তোমরা জানো। তো গভর্নর অ্যাকচুয়ালি অ্যাডভাইস নেবে চিফ মিনিস্টারের, তারপরে কিন্তু এটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু এটা অ্যাকচুয়ালি করা হয় না। তো অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি দেখা যায় চিফ মিনিস্টারের হাতেই এই এক্সিকিউটিভ পাওয়ারটা আছে, ঠিক আছে। মানে মানে কোনো একটা মানে অ্যাকচুয়ালি বিধানসভাকে কখন সিটিং হবে, কখন মানে সিটিং বসবে আর কি, তারপরে এখানে আপাতত স্থগিত রাখা হবে, এই সমস্ত কাজগুলো, এই প্রয়োগ করা কাজগুলো এই সমস্ত কে করে? গভর্নর করে, কিন্তু চিফ মিনিস্টারের সাহায্য নিয়ে করে। তাছাড়া যদি মনে করো যে কোনো একটা পোর্টফোলিও মানে ফাইন্যান্স মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রি, খাদ্য দপ্তর, এই সমস্ত দপ্তরগুলো যদি কোনো এই যে কাজগুলো করে, যে ইন্ডিপেন্ডেন্ট মানে যে এমএলএরা যারা মাথায় বসে আছে তারা যে কাজগুলো করে বা কোনো একটা পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, সেটা অ্যাকচুয়ালি যদি করতে হয় তাহলে কিন্তু এই চিফ মিনিস্টারের সাহায্য নিয়ে অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে চিফ মিনিস্টার কোনো ইনডাইরেক্টলি এটাকে মানে ডাইরেকশানটা দেয় যে এইভাবে করা হোক, তারপরেই কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সমস্তগুলো পাওয়ার কিন্তু ইনডাইরেক্টলি দেখা যাচ্ছে চিফ মিনিস্টারের হাতে। লাস্ট যে পয়েন্টটা সেটা ডিসকাস করা যায়, যেটা হচ্ছে মনে করো অ্যাসেম্বলিকে যদি ডিসলভ করতে হয়, ভেঙে দেও যে আমার অ্যাকচুয়ালি আমি নতুন ভোট করাতে চাইছি বা 5 বছর ওটা কমপ্লিট হয়ে গেছে, অ্যাসেম্বলিকে ডিসলভ যদি করাতে হয় তাহলে কিন্তু আমাকে কি করতে হবে? মানে চিফ মিনিস্টার আমি কি করব? গভর্নর অফ দ্য স্টেটকে, গভর্নরকে আমি বলবো যে আমার অ্যাসেম্বলিটা ডিসলভ করানো হোক।
চিফ মিনিস্টারের মানে অনুরোধে কিন্তু গভর্নর কিন্তু অ্যাসেম্বলি ডিসলভ করবে, এমনি এমনি যে গভর্নর ডিসলভ করে দেবে সেরকম কিছু না। চিফ মিনিস্টার যখন চাইবে যে আমার এটা মিড টার্ম ইলেকশন হবে বা আমার মানে অ্যাকচুয়ালি 5 বছর কমপ্লিট হয়ে গেছে, এটা ডিসলভ করানো হোক, এই অ্যাকচুয়ালি এটা অ্যাডভাইস করবে চিফ মিনিস্টার গভর্নরকে, তারপরে গিয়ে এটা ডিসলভ করা হয়। তো আমরা যেমন গভর্নরে পড়েছিলাম যে গভর্নর এটা ডিসলভ করে, কিন্তু এটার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে পাওয়ারটা কার আছে? চিফ মিনিস্টার অ্যাডভাইস করলেই কিন্তু এটা করা হয়, ঠিক আছে। তার আগে এটা সম্ভব হয় না, কারণ আলটিমেটলি মানুষ ভোট দিয়ে চিফ মিনিস্টার বানাচ্ছে না, তো সেখানে দাঁড়িয়ে চিফ মিনিস্টারের একটা পাওয়ারই মানে একটু পাওয়ার বেশি। তো যেমন আমরা প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার রিলেশনে দেখেছিলাম, সেখানে সেরকম এখানে চিফ মিনিস্টার আর গভর্নরের সেম রিলেশন, যেমন প্রাইম মিনিস্টার মানে অ্যাডভাইস করছে প্রেসিডেন্টকে, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে, এক্সিকিউটিভ পাওয়ারের বিষয়ে, সেই রকমভাবে একই রকমভাবে এখানেও কিন্তু এটা সেম প্রসিডিওরে কাজটা হচ্ছে, ঠিক আছে। আদার পাওয়ারের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, মনে করো আদার পাওয়ারের মধ্যে এটা হচ্ছে চিফ মিনিস্টার অফ এ স্টেট, এনাকেই বলা হয় মেন স্পোক্স পারসন অফ দ্য স্টেট। মানে এর মানে যত কিছু হচ্ছে, যা কিছু নতুন প্রকল্প আসছে, সেটা সমস্তটাই কে অ্যানাউন্স করে? এগুলো দেখবে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যানাউন্স করে। তুমি একটু এই কয়েকদিন আগে দেখবে প্রচেষ্টা প্রকল্প যেটা হয়েছে, তো সেটা অ্যাকচুয়ালি কে অ্যানাউন্স করেছে? এটা হচ্ছে চিফ মিনিস্টার। মানে যা কিছু নতুন কিছু ঘটনা ঘটছে, বা যদি কোনো রকম কোনো মেডিকেল ব্যবস্থাকে কোনো রকম কোনো মেডিকেল ব্যবস্থায় কিছু সুধার বা চাইছে, মানে মডিফিকেশান চাইছে, তাহলে মডিফিকেশানটা কোথা থেকে হচ্ছে? মানে এই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিটাই করছে। মমতা ব্যানার্জির প্রথমে যে অ্যানাউন্সমেন্টটা করছে সেইখান থেকেই হচ্ছে এটা। তাছাড়া তুমি মনে করো এই সমস্ত বিভিন্ন রকম জোনাল কাউন্সিল আছে, এই যে জোনাল কাউন্সিল আমরা পড়েছিলাম, জোনাল কাউন্সিল ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল, নর্থ, সাউথ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার পড়েছিলাম। এই জোনাল কাউন্সিলের কিন্তু মেম্বার কিন্তু চিফ মিনিস্টার, ঠিক আছে। ইনি কিন্তু এখানে গিয়ে বিভিন্ন রকম বক্তৃতা রাখেন। আচ্ছা, নীতি আয়োগ আমরা আগে পড়েছিলাম, প্ল্যানিং কমিশন তো ডিজলভ হয়ে গেছে। প্ল্যানিং কমিশন 5 বছর পর আসতো, হ্যাঁ। 12 নম্বর প্ল্যানিং কমিশনের পরে এটা কি হয়েছে? নীতি আয়োগ। তো নীতি আয়োগের যে মাথা সেটা কে? প্রাইম মিনিস্টার, এবং তার আন্ডারে কিন্তু এই চিফ মিনিস্টারের এরা কিন্তু মেম্বার অফ দ্য নীতি আয়োগ। এই মেম্বার হিসাবে মানে চিফ মিনিস্টার, প্রত্যেকটা চিফ মিনিস্টার কিন্তু এদের এখানে বক্তৃতা রাখতে পারেন, ঠিক আছে। তাহলে এই সমস্ত কাজগুলো কে করছে? এগুলো চিফ মিনিস্টার। তাছাড়া মনে করো রাজ্যে কোনো রকমভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন হচ্ছে না, তখন সেই রাজ্যে মানে কাকে দোষারোপ করা হয়? দেখবে চিফ মিনিস্টারকে দোষারোপ করা হয়। তখন চিফ মিনিস্টার কেন? মমতা ব্যানার্জি হচ্ছে যে পুলিশ, যে অথরিটিটা, পুলিশ পুরো কমিউনিটিটার হেড হচ্ছে মমতা ব্যানার্জি, ঠিক আছে। তার মানে দেখা যাচ্ছে রাজ্যের সমস্ত খুঁটিনাটিতে কাকে আমরা দোষারোপ করি? চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তার মানে নিশ্চয়ই এর কোনো পাওয়ার আছে, কোনো ফাংশন আছে, যে মমতা ব্যানার্জি এই বিষয়ে কোনো কিছু বলছেন না। বা মনে করো কোথাও একটা কেস হয়ে গেল, রেপ কেস হয়ে গেল, তো সেখানে মমতা ব্যানার্জি কিন্তু মানে এসে সেটা মানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম পলিটিক্যাল টার্মোল সৃষ্টি হয়ে গেল, তখন দেখবে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ছুটে বেড়ায় যায় চারিদিকে, এবং বিভিন্ন রকম আশ্বাস দেওয়া হয়, হ্যাঁ, দোষীকে শাস্তি দেওয়া হবে উইদিন 24 আওয়ার্স, এরকম বিভিন্ন রকম করার কারণ কি? আলটিমেটলি মানুষ তাকে বানিয়েছে, এবং মানুষের জন্য তাকে কাজ করতে হবে, এবং যখনই মানুষের ফেভারে কাজ করবে না, তখনই কিন্তু 5 বছর পরে রেজাল্ট তার হাতে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে দেখা যায় বিভিন্ন পাওয়ার যেগুলো আলটিমেটলি ভেস্টেড করা থাকে কার উপরে? চিফ মিনিস্টারের উপরে, ঠিক আছে। তাহলে এই সমস্ত ফাংশানগুলো কিন্তু সে অ্যাজ এ চিফ মিনিস্টার সেগুলো কিন্তু মেনটেন করে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্টিকেল রিলেটেড টু চিফ মিনিস্টার। তো এগুলো আর্টিকেলগুলো দেখো, এগুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে। 163 একটু আগেই ডিসকাস করেছিলাম, কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস গভর্নর, আদার প্রভিশন অ্যাজ টু মিনিস্টার। এখানে হচ্ছে সমস্ত কাউন্সিল অফ মিনিস্টারের কথা বলা হচ্ছে, এবং এখানেই লেখা আছে গভর্নর অ্যাপয়েন্ট করবে চিফ মিনিস্টারকে, হ্যাঁ। তারপরে দেখো 166 কি বলছে? এখানে যেটা বলছে সেটা হচ্ছে 166 বলছে কন্ডাক্ট অফ বিজনেস অফ গভর্নর
অফিস অফ এ স্টেট, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কীভাবে বিজনেস কন্ডাক্ট করছে গভর্নর অফিস, কীভাবে পলিসি ইমপ্লিমেন্ট করছে, বিভিন্ন রকম প্রকল্প আনছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখানে লেখা আছে। এরপরে 167 কী বলছে, ডিউটি অফ চিফ মিনিস্টার অ্যাজ রেসপেক্ট দ্য ফার্নিশিং অফ ইনফরমেশান টু দ্য গভর্নমেন্ট। তো মানে ইন্টারমিডিয়েটারি কাজ করছে, এটা মাঝখানে মধ্যমণি হয়ে কাজ করছে, এটা চিফ মিনিস্টারের ডিউটি, গভর্নরকে ইনফরমেশান প্রোভাইড করে এবং যা কিছু ঘটনা ঘটছে রাজ্যে সে সমস্তগুলো কিন্তু প্রোভাইড করে, কারণ গভর্নর কিন্তু রেসপন্সিবল কি, মানে যা কিছু হচ্ছে সেটা আবার গভর্নর কী করে, সেন্টারে জানায়, ঠিক আছে। তো এটা কিন্তু কাজ। আচ্ছা, এইবার আমরা যেটা আশা করি এটা ক্লিয়ার হলো, চিফ মিনিস্টারের সম্বন্ধে বোঝা গেল। এরপরে আমাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট যেটা জানতে হবে, এটা কিন্তু এই পার্ট 6 মধ্যে আর্টিকেল 152 থেকে 237 পর্যন্ত কিন্তু কি আছে, এই দ্য স্টেট সম্বন্ধে বলা আছে। যেমন পার্ট 5 কি, ইউনিয়ন এক্সিকিউটিভ, ইউনিয়ন সম্বন্ধে বলা আছে, এটা পুরো কেন্দ্র সম্বন্ধে বলা আছে। এটা হচ্ছে পার্ট 6 মধ্যে কি আছে, এই স্টেটের সম্বন্ধে বলা আছে। তাহলে এখানে আমরা আর্টিকেলগুলো একটু একটু করে দেখে নেবো। তাহলে 152 নম্বর আর্টিকেলটা কি আছে, গভর্নর অফ দ্য স্টেট, ঠিক আছে। 152 নম্বর আর্টিকেলটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা চ্যাপ্টার 1 জেনারেলের মধ্যে আছে, এটা ডেফিনেশনটা স্টেটের ডেফিনেশনটা দেওয়া আছে, ঠিক আছে, ডেফিনেশন বলা আছে, ডেফিনেশন সম্বন্ধে বলা আছে। 153 হচ্ছে গভর্নর অফ দ্য স্টেট, তার মানে যে গভর্নর, যে চ্যাপ্টার 2 এর মধ্যে দ্য এক্সিকিউটিভের মধ্যে গভর্নর আছে, ঠিক আছে। দ্য গভর্নর এই 153-র মধ্যে বলছে দেয়ার শুড বি এ গভর্নর অফ দ্য স্টেট, হ্যাঁ। তাহলে গভর্নর অফ দ্য স্টেট বলছে 153। 154 কোথায় আছে, এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট। তাহলে এক্সিকিউটিভ পাওয়ার কি আছে স্টেটে, সেটা বলা আছে 154। 155 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর্স, তাহলে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে বলা আছে 155। নেক্সট 156 হচ্ছে টার্ম অফ অফিস অফ গভর্নর, ঠিক আছে। তাহলে 156 বলছে টার্ম অফ অফিস। দেখো এইভাবে আমি ডিসকাস করছি এই কারণে, কারণ এইগুলো থেকেই কিন্তু কোশ্চেন ওঠে, এমসিকিউ কোশ্চেন। তো আমরা প্রত্যেকটা লেকচারের পাশাপাশি আমরা একবার করে আলোচনা করে নেব 2 মিনিটের জন্য, তাহলে কিন্তু এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। একবার আমার সঙ্গে জাস্ট মানে একবার মেমোরাইজ করার চেষ্টা করবে। যখনই আমি 155 বলবো, তুমি মাথায় মনে করার চেষ্টা করবে যে কী বলতে চাইছি। তো 155 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, হ্যাঁ। 156 হচ্ছে টার্ম অফ অফিস অফ গভর্নর, হ্যাঁ, কত টার্ম, 5 বছর বা 10 বছর, যে টার্ম হোক সেটাই আর কি এখানে বলা আছে। 157 মনে করতে পারছো, আমি এর আগেও কিন্তু ডিসকাস করেছি গভর্নর যখন পড়িয়েছিলাম। 157 বলছে কোয়ালিফিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ গভর্নর। তাহলে কী কী কোয়ালিফিকেশান হতে হবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে, এটা 157-এর মধ্যে বলেছি। 158 লাস্ট ক্লাসেও আমি গভর্নরের সময় ডিসকাস করলাম, কন্ডিশান অফ গভর্নর্স অফিস 158, ঠিক আছে। তাহলে কি কন্ডিশান, মানে এটা কিন্তু কন্ডিশানটা লেখা আছে 158-এর মধ্যে, ঠিক আছে। নেক্সট আছে 159 নাম্বার আর্টিকেল হচ্ছে ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য গভর্নর, ঠিক আছে। যে ওথ আর অ্যাফার্মেশন যেটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু 159-এর মধ্যে আছে, ঠিক আছে। ওথ অ্যান্ড অর অ্যাফার্মেশন বাই দ্য গভর্নর, ঠিক আছে। নেক্সট 160 কি আছে, ডিসচার্জ অফ দ্য ফাংশন অফ গভর্নর ইন সার্টেন কন্টিজেন্সিস। তাহলে এটা কিন্তু 160-এর মধ্যে দেওয়া আছে। তাহলে ডিসচার্জ অফ দ্য ফাংশন অফ গভর্নর ইন সার্টেন কন্টিজেন্সিস, ঠিক আছে। নেক্সট 161 কী ছিল, ভালো করে মনে করে দেখো। ওদিকে ছিল 61, ওদিকে ছিল 161 হচ্ছে কি, পাওয়ার অফ গভর্নর টু গ্র্যান্ট পার্ডন। ওখানে ছিল 70 ছিল প্রেসিডেন্ট, আর এখানে আছে 161 হচ্ছে গভর্নর। পাওয়ার অফ গভর্নর টু গ্র্যান্ট পার্ডন এটসেট্রা অ্যান্ড টু সাসপেন্ড, রেমিট অর কমিউট সেন্টেন্স ইন সার্টেন কেসেস। তার মানে এখানে কিন্তু 72 যেমন প্রেসিডেন্ট পার্ডন করতে পারে কোনো ব্যক্তিকে, ডেথ সেন্টেন্স থেকে সাজা মুকুব করতে পারে। এখানে ডেথ সেন্টেন্স থেকে সাজা মুকুব করা যায় না, কিন্তু অনেক সাজা লঘু করার কিন্তু ক্ষমতা আছে গভর্নরের। 161 নাম্বার আর্টিকেল,
তার মানে দেখো 72 আর 161 হচ্ছে সিমিলার ইন নেচার, 76 ছিল অ্যাটর্নি জেনারেল, 165 হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওখানে ছিল 74 75 সিমিলার, এখানে আছে 63 আর 64 হচ্ছে সিমিলার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 161 বোঝা গেল। 162 হচ্ছে এক্সটেন্ড অফ এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট। ঠিক আছে, 162। আর তারপরে 163 এখানে দেখতে পাচ্ছ কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস করবে, ওখানে সেন্টারের ক্ষেত্রে ছিল 74। 164 হচ্ছে আদার প্রভিশন, ওখানে ছিল 75। ঠিক আছে, সেন্টারের ক্ষেত্রে। আচ্ছা, 166 এখানে হচ্ছে কন্ডাক্ট অফ বিজনেস। ঠিক আছে, আর 167 হচ্ছে কি ডিউটিস অফ চিফ মিনিস্টার, মানে ইনফরমেশান প্রোভাইড করা যাবে। ঠিক আছে, করতে হবে। ঠিক আছে, এগুলো 167 মধ্যে হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে আসে। ঠিক আছে, এরপরে যেটা স্টেট লেজিসলেচার আসে 168, মানে এগুলো স্টেট লেজিসলেচার সম্বন্ধে বলা হয়েছে, এটা এখন আমি ডিসকাস করবো না। কিন্তু তোমরা কিন্তু এইভাবে কিন্তু সিমিলারিটি খোঁজার চেষ্টা করো, না তো কিন্তু একটা মাথায় থাকবে না। বারবার এটার সঙ্গে, যে আগের লেকচারের সঙ্গে এটার সঙ্গে রিলেট করার চেষ্টা করো, একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করো যে প্রাইম মিনিস্টারের সঙ্গে চিফ মিনিস্টারের কোনো পার্থক্য আছে কি, নেই। তাহলে আমরা প্রাইম মিনিস্টার পড়ছি মানে স্মল স্কেলে আমরা চিফ মিনিস্টার মানে একই জিনিস পড়ছি, চিফ মিনিস্টারের ক্ষেত্রে একই জিনিস পড়ছি। স্টেটের ক্ষেত্রে যেমন গভর্নর পড়ছে, সেম লার্জ স্কেলে আমরা প্রেসিডেন্ট সম্বন্ধে পড়ছি। এইভাবে কিন্তু একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড করতে হবে, নয়তো সব ভুলে যাবে। যেমন টার্ম অফ অফিস 5 বছর, কোথাও দেখবে ইলেকশন কমিশন আসলে 6 বছর, তো ভিজিলিয়েন্স কমিশন আসলে দেখবে 4 বছর। তো এই সমস্ত কিন্তু এরকম আছে, তো একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড করতে হবে, মানে লিঙ্ক করতে হবে, তাহলেই কিন্তু তুমি মাথায় রাখতে পারবে। তো আশা করি বোঝা গেল, আজকে এই পর্যন্তই রাখছি। টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং। জয়।